56 বছর পূর্ণ হলো কলকাতার এই জনপ্রিয় ইসকন মন্দির। কলকাতা ইসকনের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আচার্য শ্রীল অভয়াচরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি 1970 সালে আগস্ট মাসে তার প্রথম বিদেশি শিষ্যদের নিয়ে কলকাতায় ফেরেন এবং অ্যালবার্ট রোডে ভারতের প্রথম ইসকন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এরপর 1971 সালে বিগ্রহ স্থাপন করেন এবং 1972 সালে কলকাতায় প্রথম রথযাত্রার সূচনা হয়। তোমাদেরকে আজকে আমি জানাবো ইসকন সম্পর্কে কিছু ইতিহাস। এবং এই মন্দির কিন্তু প্রথম যে কলকাতার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল তাই নয়, এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল বিদেশির মাটিতে। তার সম্পর্কে তো তোমাদেরকে জানাবোই, এবং তোমাদেরকে নিয়ে যাব আমি কলকাতার ইসকন মন্দিরে 2026 সালের রথযাত্রা। তো চলো আজকের মতো আমার ব্লগটা শুরু করা যাক। এই মুহূর্তে আমরা রয়েছি রথের সামনে। ইসকনের 2026-এ কলকাতার যে রথ যায়, যে রথ দর্শন, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি রথ দর্শন করব বলে। আমরা এই মুহূর্তে রয়েছি ল্যান্সডাউন মার্কেটের খুব কাছাকাছি এরিয়ায়, শিশুমঙ্গল হসপিটালের সামনে। এরপর আপনাদেরকে রথটা দেখাচ্ছি। মহাপ্রভু জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রা তিনজনেই রথে করে যাচ্ছে। তো এটা আমি যদিও আমি ছোটোবেলা থেকে দেখছি, তো আবার এত বছর পর এলাম দেখতে, তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন দেখাই আপনাদেরকে রথযাত্রা। ইসকনের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আন্তরিক ধন্যবাদ। আজকের এই এত সুন্দর পরিবেশে, এই পুণ্য লগ্নের পুণ্য তিথিতে আজ আপনারা উপস্থিত হয়েছেন ইসকন আয়োজিত রথযাত্রায়। আজকের এই উৎসব ইসকনের নয়, আজকের এই উৎসব আপামর জনসাধারণের। তাই সমস্ত কলকাতাবাসী, সারা কলকাতা শহরবাসী আজ আনন্দে মেতে উঠেছে। ভগবান জগন্নাথ দেবের রথ প্রবেশ করার আগে ঠিক এইভাবেই তার ভক্তগণেরা রাস্তার মধ্যে রঙ্গোলি কাটছে। তো আমার খুবই ভালো লাগলো, তাই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে এই ইসকনের রথযাত্রা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবেন না। রথযাত্রার আগে আকাশ মেঘলা করেছে এবং বৃষ্টি নেমেছে, এবং আকাশে রামধনুর দেখা মিলল। বৃষ্টি আরম্ভ হয়েছে প্রচুর পরিমাণে, আর সামনেই রথযাত্রা। এই রথযাত্রায় আমার বিশেষ করে যেটা খুবই ভালো লাগে, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছি না, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নারায়ণ, বিষ্ণু এবং বিষ্ণুর বিভিন্ন অবতার, তাছাড়া লক্ষ্মীর রূপ, রাধার রূপ দেয়। এটাই দেখতে ভীষণ আমার ভালো লাগে। তার কারণ হচ্ছে বাচ্চাদের মধ্যেই রয়েছে ঈশ্বর নারায়ণ। তো সেই ঈশ্বর রূপে বাচ্চাদেরকে তুলে ধরা হচ্ছে আমাদের সামনে। তারপর খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করছে কয়েকটি মেয়ে, অর্থাৎ এরা, আশা করছি যে এরা ইসকনের মেম্বার, এবং অনেক ছোটবেলা থেকে কিন্তু ইসকনের মেম্বার হওয়া যায় আপনি যদি চান তাহলে, বা আপনি যদি চেয়ে থাকেন আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে ইসকনের মেম্বার করবেন, তাহলে সেটা করতে পারেন। যাই হোক, আমি গানের ভয়েসটা অফ করে দিলাম কপিরাইটের জন্য, তো সেটা তোমরা কিছু মনে করো না। আর ইসকনের মেম্বার হতে গেলে কিন্তু খুব একটা কিছু লাগে না, মনে ভক্তি থাকলেই হয়। আমার মাও যদিও বা ইসকনের মেম্বার ছিল, তিনি এই মুহূর্তে পৃথিবীতে নেই, কিন্তু আমি খুবই মিস করছি এবং আমার ছোটোবেলাটাকে প্রচণ্ড মিস করছি। সেই জন্য আমি চলে এসেছি এই ইসকনের রথযাত্রা উৎসব দেখতে, এবং মেয়েরা এত সুন্দর নৃত্য পরিবেশন করছে যে আমি এটাকে আমার ক্যামেরা বন্দি করে না করে পারলাম না, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগছে এই ইসকনের রথযাত্রা। ইসকনের রথযাত্রা 1972 সালের 12 জুলাই প্রথম অনুষ্ঠিত হয়। এটি অ্যালবার্ট রোড থেকে শুরু করে এমজি রোডের মল্লিক বাজার ঠাকুরবাড়ি এসে শেষ হয় এই রথযাত্রাটি।
সময় হচ্ছে 5:16। এখনও অবধি রথ ল্যান্সডাউন মার্কেট ক্রস করেনি। আমরা তো শিশু মঙ্গলের সামনে দাঁড়িয়ে রয়েছি, হসপিটালের কাছাকাছি এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি। এখনও অবধি রথ পাস করেনি, আর চারিপাশে পুরো বৃষ্টি নেমেছে। প্রচণ্ড আকাশ মেঘলা করে রয়েছে এবং বৃষ্টির খুব ভালো রকম সম্ভাবনা আছে। আর আজকে আমার রথের মেলা যাওয়ারও কথা রয়েছে। চেষ্টা করছি যে রথের মেলাটাও কভার করার। আজকে থেকে রথের মেলা স্টার্ট হলো, 1 সপ্তাহ চলবে। তারপর আবার রথটা প্রথম কথা হচ্ছে মিন্টু পার্ক থেকে বেরিয়ে থাকবে আজকে পার্ক স্ট্রিটে 1 সপ্তাহ। তারপর উল্টো রথের দিন আবার রথটা মিন্টু পার্কে চলে যাবে। তো 1 সপ্তাহে রথ মেলাটা রয়েছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আসবেন, অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবেন। আমার মাও যদিও বা আগে ইসকনের মেম্বার ছিলেন, তিনি এখন এই মুহূর্তে আর নেই এই পৃথিবীতে, কিন্তু আমি এসেছি এই ইসকন রথযাত্রায়। আর 2026-এ আপনাদেরকে অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মিন্টু পার্কের অ্যালবার্ট রোডে যেই মন্দিরটি রয়েছে জগন্নাথ দেবের, সেখানে একটি জাদুঘর রয়েছে যেখানে শিল প্রভুপাতের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র, চিঠি এবং তার জীবন ও কীর্তি প্রদর্শনী সমস্ত কিছু গচ্ছিত করে রাখা রয়েছে। যদিও ইসকন আন্দোলনটি 13ই জুলাই 1966 সালে নিউ ইয়র্কে শুরু হয়, তবে ভারতের মাটিতে এটি প্রথম ঘাঁটি গড়ে তোলে কলকাতায়। এরপরে মায়াপুরকে কেন্দ্র করে ইসকনের বিশ্ব দপ্তর গড়ে ওঠে। এখন পদার্পণ করছেন প্রভু বলরাম দেব। প্রভু বলরাম দেব হলেন হিন্দু পৌরাণিক কাহিনীর একজন প্রধান দেবতা, যিনি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। বৈষ্ণব ধর্মে তিনি অনন্তনাগ বা শেষনাগের অবতার বলে গণ্য করা হয়। ওড়িশার পুরী ও পশ্চিমের মাহেশের জগন্নাথ মন্দিরে তিনি জগন্নাথ ও সুভদ্রা ত্রয়ী দেবতা হিসেবে পূজিত হন। সোজা দড়ি ধরে টানতে হবে, তো দড়িটাকে সোজা ধরে টানতে হবে।
মাতা সুভদ্রা ছিলেন শ্রীকৃষ্ণ ও বলরামের ভগিনী, অর্জুনের পত্নী এবং বীর অভিমন্যুর মাতা। মহাভারত ও ভগবত পুরাণে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সুভদ্রা ছিলেন যদুবংশীয় রাজা বসুদেব এবং রোহিণীর কন্যা। এই সূত্রে তিনি শ্রীকৃষ্ণের আপন বোন এবং বলরামের বোন ছিলেন। অন্য একটি সূত্র মতে তিনি বসুদেব ও দেবকীর সন্তান ছিলেন। মাতা সুভদ্রা ও অর্জুনের বীর পুত্র অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুর অসম সাহসীর ভূমিকা ও মৃত্যুর পরেও মহাভারতের অন্যতম করুণ ও আবেগঘন অধ্যায়। অভিমন্যুর পুত্র পরীক্ষিত পরবর্তীকালে পাণ্ডব বংশের উত্তরাধিকারী হন। উড়িষ্যার পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রায় মাতা সুভদ্রা এক প্রধান দেবী হিসেবে পূজিত হন। শ্রী জগন্নাথ ও বলভদ্রের সাথে তার বিগ্রহ রথে আরোহণ করা হয়। এই ত্রয়ী মূর্তি সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র বলে মান্য করা হয়। জগন্নাথ। জগন্নাথ শব্দের অর্থ হল জগতের নাথ বা মহাবিশ্বের প্রভু। হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর একটি রূপ হিসেবে তিনি পূজিত হন। তার উপাসনার পদ্ধতিটি বৈদিক, পৌরাণিক, শাক্ত, শৈব এবং আদিবাসী সংস্কৃতির একটি অপূর্ব মিলন ক্ষেত্র। হ্যাঁ, এবার সেই জগন্নাথ দেবী পদার্পণ করতে চলেছেন, যার অপেক্ষায় ছিলাম আমরা এতক্ষণ। একটু চাপ হয়ে গেল। রথের বিশ্বাসটা বলি করেছে, রথের বিশ্বাসটা বলি করে দিন। এবার রাস্তা হচ্ছে কেমন কেমন 2026-এ ইসকনের রথযাত্রা শেষ, অর্থাৎ এখান থেকে রথ চলে গেছে, এখন যাচ্ছে পার্ক স্ট্রিটের দিকে, যেখানে রথমেলাটা বসেছে। আমরাও সেখানে যাচ্ছি, রথমেলা দেখে তারপর বাড়ি যাব। চেষ্টা করছি যে রথের মেলাটাকে কিছুটা কভার করার। এক সপ্তাহ তবে রথের মেলাটা থাকবে, আপনারা চাইলে যেতে পারেন। আর চারিদিকে প্রচুর ভিড় হয়েছে, যেহেতু রথ দেখতে প্রচুর ভক্তগণ ভিড় করেছে,
তবে আগের বারের তুলনায় এবারে কিছু ট্যাবলো কমিয়ে দেওয়া হয়েছে, আরও কিছু হয় সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে। তবে এবারের রথযাত্রাটা ঠিক টাইম মতো হয়নি। এই ল্যান্সডাউন মার্কেট থেকে 2:30 থেকে 3:45-র মধ্যে রথটা পেরোয়, আমি যা দেখে আসছি এত বছর ধরে। এই বছরে এখন সময় হচ্ছে 6:30। এখন বাস করছে ল্যান্সডাউন মার্কেট থেকে, যেটা বাস করার কথা ছিল 2:30 থেকে 3:45-র মধ্যে। যাই হোক, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসছি রথমেলা ব্লগ। তো চলুন, টাটা। রথযাত্রার উৎসব দেখে নিয়ে বাড়ি চলে আসি। আমার পক্ষে রথ মেলাতে যাওয়া আর হয়ে ওঠেনি, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছিল। সেই বৃষ্টিতে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে আমার বাড়িতে এসে পুজো করার ছিল এবং জগন্নাথ দেবের পুজো করার ছিল এবং তার ভোগ প্রস্তুত করার ছিল। তো বাড়িতে এসে আমি জগন্নাথ দেবকে সুসজ্জিত করে সাজিয়ে তুলি এবং তার সাথে আমার বাড়িতে যে সমস্ত ঠাকুর রয়েছে তাদেরকেও সাজিয়ে তুলি এবং তাদেরকে প্রসাদ নিবেদন করি এবং জগন্নাথ দেবের জন্য আমি ভোগ প্রসাদ তৈরি করি। দেখতেই পাচ্ছ আমি ভোগ প্রসাদ প্রস্তুত করে জগন্নাথ দেবের সামনে দিয়েছি। তো আমার বাড়ির জগন্নাথকে এবং বাড়ির রথকে কেমন লাগছে তোমরা জানিও। সেই ছোট্টবেলায় রথ টেনেছি, আর টানা হয়ে ওঠেনি। তারপর এই বড়বেলায় আবার জগন্নাথ দেবের রথ টানা হলো। আগের বছর আমি এই জগন্নাথ দেবকে এনেছিলাম পুরী থেকে, আর এবছর দাদা এই রথটি কিনে আনে। তো সেই জন্য আমরা জগন্নাথ দেবের এই পুজো অনুষ্ঠিত করি। এরপর তোমাদেরকে বলে দিই এই জগন্নাথ দেবের কিভাবে সৃষ্টি হয় এবং এই জগন্নাথ দেবের পুরীতে যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কে প্রতিষ্ঠিত করেন। দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ দেহত্যাগের পর তার ভস্ম সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। মালব রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে সেই পবিত্র কাঠ দিয়ে জগন্নাথ ও তার ভাই বলরাম অর্থাৎ বলভদ্র, মাতা সুভদ্রার মূর্তি প্রস্তুত করেন। পুরীর বিখ্যাত মন্দিরটি 12 শতকে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা অত্যন্ত বর্মন নির্মাণ করেছিলেন এই মূর্তি। কিন্তু আমি যে ছোটবেলায় কাহিনী শুনেছি সেটি সম্পূর্ণ আলাদা। সেটি হলো বিশ্বকর্মা এই মূর্তিটি প্রস্তুত করেন এবং এই মূর্তি প্রস্তুতের আগে তার দ্বার উন্মুক্ত করা হয়, সেই জন্য এর কাজটি সম্পূর্ণ হয় না, এর কাজ অসম্পূর্ণ রয়ে যায়। তাই জন্য জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার হাত প্রস্তুত করা হয়নি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও এবং আমার বাড়ির ঠাকুরগুলোকেও তোমাদের কেমন লাগলো এবং আজকে রথযাত্রা উৎসব তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও। চলে যাচ্ছি আজকের মতো, আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।